2026 রাজনৈতিকভাবে মহাভারতের যুদ্ধ হবে, অবশ্য রাজনৈতিক যুদ্ধ। যে যুদ্ধে কর্ণ থাকবে, অর্জুন থাকবে, পাণ্ডব কৌরবদের ইতিহাস তো আমরা পড়েছি, কিন্তু এই যুদ্ধে থাকবে শাসক বিরোধী লড়াই থাকবে। কামব্যাক করবেন কিনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় বলে দেবে, আর এই রাজ্যের বিরোধী দল বিজেপি তারা আসবে কিনা সময় বলবে, আর জোট নিরিখে বামপন্থীদের ভূমিকা, কংগ্রেসের ভূমিকা, আইএসএফ এর ভূমিকা সময় বলে দেবে। পাঁশকুড়া পশ্চিম অত্যন্ত রাজনৈতিকভাবে সমৃদ্ধ, বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে পাঁশকুড়া পশ্চিম সাক্ষী থেকে, যেহেতু পাশে কংসাবতী আর 105 বা 10 কিলোমিটার দূরে বঙ্গোপসাগর, স্রোত প্রতিদিন ওখানে ঘূর্ণাবর্ত তৈরি হয়। তা আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে পশ্চিম নাগড়া গোবিন্দনগর অঞ্চলে রয়েছে। যারা দাঁড়িয়ে আছেন তারা শাসক দলের নেতা, কেউ সমাজসেবী, পরিচয় তো করাতেই হবে। এটা রাজনৈতিকভাবে সৌজন্য গণতান্ত্রিক চতুর্থ স্তম্ভের ভূমিকায় পরিচয়টা খুব গুরুত্বপূর্ণ। বেনজির বিবি, যিনি জেলা পরিষদ সদস্য, আপনাকে স্বাগত অভিনন্দন। খোকন মিয়া, আপনি ব্লকের সাধারণ সম্পাদক গোবিন্দনগর, স্বাগত অভিনন্দন। শেখ রেজ্জাক আলী, আপনাকে স্বাগত, আপনি সমাজ জীবন অনেক ভূমিকা আপনার রয়েছে। সবার কাছে আসবো, শেখ সিরাজুল ইসলাম, সংখ্যালঘু সেলের আপনি দায়িত্বে রয়েছেন। আর আতাউর রহমান, তিনিও সমাজ জীবনের ভূমিকা রয়েছে। আপনাকে দিয়ে আসি, সেটা হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থা গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। যেহেতু আপনি জেলা পরিষদের উপরে রয়েছেন, আপনার নিচেই থাকে দুটো প্যারামিটার, একটা পঞ্চায়েত সমিতি আর গ্রাম পঞ্চায়েত। ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থার ক্ষেত্রে আপনার এই অঞ্চলে, যেখানে থেকে আপনি বিলং করেন, গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে, মান উন্নয়নের ক্ষেত্রে, সমৃদ্ধির ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, শিক্ষার অগ্রাধিকারের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে কি কি করতে পেরেছেন? আমি নতুন রাস্তাঘাট করতে পারলাম। মেয়েদের সেলফের গ্রুপে মেয়েরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, ওনাদের সহযোগিতা করতে পারছি। আর করতে পারছি স্কুল স্কুলের কাজ উন্নয়ন, আর করতে পারছি আপনাদের এলাকায় উন্নয়ন, যাতে মানুষ শান্তিপূর্ণভাবে থাকতে পারে। আর যারা বিরোধী মেম্বার যারা গন্ডগোল করতেছে তাদেরকে বলছি যে গন্ডগোলটা না করিয়ে শান্তিপূর্ণভাবে ভোটটাকে করতে দিন। ম্যাডাম, আপনি একটা কথা বলুন, যে জল জমিন অধিকারের প্রশ্নে রুটি কাপড়া মাকানের কথা তো বারবার ধরে ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে হচ্ছে। এখানে অনেক প্রান্তিক মানুষ আছেন, শ্রমজীবী, খেটে খাওয়া। এখানে খুব ফার্নিচার হাব হওয়ার একটা বিষয় আছে, যেটা এখানকার বিধায়িকা তিনি বিধানসভায় অ্যাটেনশন করেছেন, পাঁশকুড়া পৌরসভায় বলেছেন। এখানে সমস্যা আছে, নদী খালের সমস্যা আছে, সংস্কারের সমস্যা আছে। আপনি আমাকে বলুন, জল জমিন অধিকারের প্রশ্নে এখানে খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষের আর্থিক সংগতির ক্ষেত্রে আপনার ভূমিকা কি? আপনি কতটা করতে পেরেছেন? আমরা এখনো পর্যন্ত সেরকম কাজ করতে পারিনি। কেন পারেননি? পারিনি বলতে আমরা যে বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আমাদের সঙ্গে সেরকম কাউকে পাইনি যে আমরা উন্নয়নটা ভালো করে। সরকার তো আপনাদের। হ্যাঁ, সরকার আমাদের কাজ করছে, উন্নয়ন করছে অনেক, কিন্তু এই এলাকার উন্নয়নটা এখনো পর্যন্ত আমাদের আর্থিকভাবে হয়নি কাজ। তাহলে তো ভোটের বাজারে এবার যখন নির্বাচন 26-এ, তাহলে গোবিন্দনগর তো বেগ পাবে শাসক দল, কিভাবে রিকভারি করবেন? না, আমার দিদিকে দেখে যা দিদি উন্নয়ন করছে, দিদিকে দেখে অবশ্যই সবাই ভোট দেবে। হ্যাঁ। খোকনদা, আপনি তো উনি বললেন যে এখানে উন্নয়ন সে অর্থে হয়নি, এখানে কাঠ খুব গুরুত্বপূর্ণ, এখানে যখন জল ঢোকে তখন কার্যত কাঠ ভেসে যায়, একটা বিরাট সমস্যা। এবং আমি জানি যে ফিরোজা বিবি তিনি বিধানসভায় মুখ্যমন্ত্রীকে অ্যাটেনশন করেছেন, কারণ আমি বিধানসভায় যেহেতু সাংবাদিকতা করি, আর পাঁশকুড়া পৌরসভাতে যদি ব্যাপারটা বলেছে, যদি সত্যি এখানে ফার্নিচার দেখছিলাম যে এখানে প্রায় 40-50 বেশি হবে, 60-70 হাজারের মতো মানুষ এখানে কর্মসংস্থান সঙ্গে জড়িত। যদি ফার্নিচার হাব তৈরি হয়, যেহেতু ফিরোজা বিবির একটা স্বপ্ন রয়েছে, সেটা কতটা উন্নত হবে মানুষের জীবনের ক্ষেত্রে, 1 নাম্বার। 2 হচ্ছে গোবিন্দনগরে উনি বলছেন অনেক কাজ করা যায়নি, এই দুটো বিষয় ব্যাখ্যাটা দিন। প্রথমটা দিন ফার্নিচার হাব করতে গেলে এখানে এক একটা দোকানে কাজ করে 100 জন, 50 জন, 60 জন করে, তাদের প্রতি বাড়িতে পরিবার দেখবেন আমাদের এখানে কয়েক হাজার মানুষের রুজি রোজগার। হাবটা হলে মনে হয় আমাদের এখানে প্রচুর উপকার হবে। আমরা বাইরের রাজ্যে যেতে হবে না, যে বাইরের রাজ্যে গিয়ে যে এখানে বাঙালি বলে মারা যাচ্ছে, সেটা আমাদের নিজের রাজ্যে তো আমরা কাজ করব, এখানে আমাদের উন্নতি হবে, এখানে আমরা সবকিছু করব। দিদির কাছে আমাদেরও আবেদন, যেটা ফার্নিচার হাব করলে ভালো হয়। বেনজিদি বললেন যে অনেক কাজ করা যায়নি, আমি আসবো আপনার কাছে। বেনজিদি বলে অনেক কাজ করা যায়নি, কোনো আর্থিক প্রতিবন্ধকতা ছিল নাকি রাজনৈতিক প্রতিবন্ধকতা ছিল নাকি কোনো সমস্যা ছিল, উনি কেন বলছেন কথাটা?
সব রকম একশোতে তো আর একশোটা কাজ করা যায়নি, কিছু রয়ে যায়, তো ওনার হাতে কিছু কাজ রয়ে গেছে, হয়তো হচ্ছে সব একশোতে আর কাজ করা যায়নি, কাজের উপরে কাজ করতে হচ্ছে। এবারে নির্বাচনে খেলা হবে? খেলা হবে, দিদি জিতবে 100-100। আমরা দিদির সঙ্গে আছি, দিদি যতদিন আছে ততদিন বাংলা পশ্চিমবঙ্গে দিদি থাকবে, অন্য কোথাও না। আপনার চওড়া হাসি প্রমাণ করবে, সময় বলে দেবে। আচ্ছা, সেটা হচ্ছে যে রেজ্জাক সাহেব বর্ষিয়ান মানুষ, প্রাজ্ঞ। তো আমি মনে করি রাজনীতি আপনি অনেক দেখেছেন, অনেক কিছু দেখে নিয়েছেন। আপনি বাম দেখেছেন, আপনি তৃণমূল দেখছেন, তার আগে আপনি নিশ্চয়ই সিদ্ধার্থ সজ্ঞ রায়ের জমানা দেখে দিয়েছেন। আপনি দেখেননি, মনেও নেই আপনার। ছেড়ে দিন, জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়। আমি দুটো বামফ্রন্টের কথা, মানে বামফ্রন্টের দুটো মুখ্যমন্ত্রীর কথা বলছি না। গোবিন্দনগরের মূল সমস্যা কি বলুন না? মূল গোবিন্দনগরে মেনলি সমস্যা আমাদের এখানে জল নিকাশি যে ব্যবস্থা, এই জল নিকাশি ব্যবস্থার বিশাল প্রবলেম হয়। আমাদের এখানে প্রায় 1-2 বছর অন্তর বন্যা হয়ে যায়। বন্যা হয়ে যাওয়ার ফলে এখানকার যে আমাদের শিল্প, অর্থাৎ শিল্প বলতে আমাদের কাঠই মেনলি এখানে আমাদের শিল্প গোবিন্দনগর অঞ্চলে। এই অঞ্চলে কাঠ শিল্প মানে ব্যাপকভাবে এখানে আমাদের কাঠ মানে শিল্প গড়ে উঠেছে, যেটা শিয়ালদাকেও ছাড়িয়ে যাবে বলে আমার মনে হয়। সেই কাঠ শিল্পর ব্যাপক ক্ষতি হয়, তো বন্যায় ডুবে যায়, কাজকর্মের অনেক ক্ষতি হয়, বিভিন্ন জিনিস হয় এখানে। আমার মনে হয় হাফ একটা হলে খুব ভালো হয় এবং আমাদের এরিয়ারও উন্নতি হবে, সাথে যারা কাজ করছে তাদেরও উন্নতি হবে, সাথে যারা শিল্পটা করেছেন তাদেরও আর্থিক উন্নতি হবে। আচ্ছা, আরেকটা সমস্যা যেটা হয়, যেটা কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো, ব্যাংক যেগুলো আছে, সেগুলো ক্ষুদ্র মাঝারি যারা ফার্নিচার ব্যবসা করেন, তাদের ঋণ পেতে খুব সমস্যা হয়ে যায়। এর ফলে সমবায় ভিত্তিক আপনার ঋণ নিতে হয়, বা রাজ্য সরকারের কৃষি উন্নয়ন বা যেগুলো সমবায় আছে সেগুলো থেকে ঋণ নিতে হয়, কিন্তু তার একটা লিমিটেশন রয়েছে একটা। কিন্তু বৃহৎ লোন দরকার আছে, সেক্ষেত্রে তখন আবার বায়না আছে শাসক, মানে ওপরে নরেন্দ্র মোদী সরকার, যেটা আপনারা অভিযোগ করেন। তো ঋণ পেতে কি সমস্যা হয় কেন, বড় বিগ লোন পেতে? বিগ লোন পেতে আমাদের সমস্যা হয়, তবে আমরা মানে 10 লাখ 15 লাখ পর্যন্ত লোন, 20 লাখ পর্যন্ত বা 30 লাখ পর্যন্ত লোন আমরা ব্যাংক থেকে পেয়ে যাই। SBI, PNB, আনুষঙ্গিক যে সমস্ত ব্যাংক আমাদের এরিয়ায় আছে, এখান থেকে আমরা পাই। সিরাজুল সাহেব, সংখ্যালঘু গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আমি কাজী নজরুল ইসলামের কবিতা বিশ্বাস করি, হিন্দু নর মুসলিম জিজ্ঞাসা কোনজন। আমি ওই জায়গাতে বহুত্ববাদ আমি আসবো আপনাকে, আমি ওটাতে বিশ্বাস করি, কারণ আমিও ভালোবাসি নজরুলকে, আপনিও ভালোবাসেন কবি নজরুল ইসলাম। সংখ্যালঘুদের যে চাহিদা প্রশ্নে, উন্নয়নের প্রশ্নে, সংখ্যালঘুদের পরিবার থেকে IAS IPS হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমি দেখেছি বিগত কয়েক দশক ধরে, বামপন্থী হোক ডানপন্থী হোক, সংখ্যালঘুদের দিয়ে নির্বাচনের ট্রাম্প কার্ড খেলানো হয়, যাকে বলে বায়নারি ঘুমানো হয়। তারা ভোটের বারুদের গন্ধে তাদেরকে জীবন কাটাতে হয়, এটা বাস্তব সত্য। যেহেতু আপনি সংখ্যালঘু ছেলে দায়িত্বে রয়েছেন, আপনার অঞ্চল থেকে IAS IPS হওয়া, WBCS হওয়া, এবং হচ্ছে অন্যান্য সমাজ জীবনে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, উকিল হওয়া, আপনি সংখ্যালঘু ছেলের দায়িত্বে রয়েছেন, এরকম কোনো ভাবনা চিন্তা করেছেন বা আছে? দেখুন, ভাবনা চিন্তা বলতে আমাদের এখানে একটা ফার্নিচার মার্কেট আছে তো। শিক্ষার ক্ষেত্রে বলছি আপনাকে আমি। হ্যাঁ, মানে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার হার আমাদের গোবিন্দনগর অঞ্চলে ভালোই আছে। আমি বলছি সংখ্যালঘু পরিবার থেকে ছেলেমেয়েরা IAS IPS WBCS হওয়ার সম্ভাবনা আছে কিনা। ডাক্তার এখানে আমাদের সংখ্যালঘু থেকে ডাক্তার আছে, বড় বড় ইঞ্জিনিয়ার আছে, প্রফেসর আছে। আমাদের আমাদের পশ্চিম বাংলার মধ্যেই আছে, অনেক আছে প্রফেসর। আরো হবে কিনা? আরো হবে আগামী দিনে। আগামী দিনে আমাদের সংখ্যালঘু থেকে আরো মুসলিম ছেলেদের, সংখ্যালঘুদের উন্নয়ন হবে। তারপরে তার জন্য আমাদের দিদি যেভাবে মানে সবার ক্ষেত্রে প্রকল্প দিচ্ছে, সংখ্যালঘু এবং আদার্স সবার জন্য, তো সেই জন্য আমাদের সংখ্যালঘুদের পড়াশোনায় হার খুব সুন্দর চলছে। আপনার কি মনে হয় যে শেখ সিরাজুল ইসলাম সাহেব, আমি যেটা বললাম শুরুতে বলছিলাম যে সংখ্যালঘুরা ভোট বাক্সের হচ্ছে EVM এর বোতাম টেপার কাজে লাগানো হয়, জল জমিন অধিকারের প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, অগ্রাধিকার প্রশ্নে তাদেরকে কোনো রাজনৈতিক দল কিন্তু সঠিক পথে নিয়ে যায়নি, এটা বাস্তব সত্য, মানেন আপনি? এটা বাস্তব। সংখ্যালঘুদের ভোট ব্যাংকেই নিয়ে যায়, কিন্তু সংখ্যালঘুদের কোনো মানে কোনোভাবে তাদের সহযোগিতা তেমন একটা করা হয়নি। তবে আমাদের নেত্রী অন্যান্য পলিটিক্যাল দল থেকে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা করছেন, কারণ বামফ্রন্ট আমরা দেখছি তো বামফ্রন্ট আমলে এই মানে সংখ্যালঘুদের প্রতি এত কিছু একদম ভাবতো না, কিন্তু আমাদের নেত্রী কিছুটা হলেও সংখ্যালঘুর প্রতি ভাবে। আতাউর রহমান, সেটা হচ্ছে এ রাজ্যের বিরোধী দলনেতা, আপনাদের এখান থেকে
100 কিলোমিটারের কাছাকাছি হবে নন্দীগ্রামে তিনি বিধায়ক, কাঁথিতে তার বাড়ি, অধিকারী পরিবার, তার রাজনীতি, তার বাবা শিশির অধিকারী। আমি তো ব্যক্তিগত আক্রমণ করছি না। এই যে এলওপি বারবার করে বলছে লিডার অফ অপোজিশন, যে সমস্ত প্রকল্পগুলো সরকার বলছে এগুলো ভাঁওতাবাজি প্রকল্প। তো ভাঁওতাবাজি যে শুভেন্দু অধিকারী যে বলছেন এটা ভাঁওতাবাজি প্রকল্প, তাহলে আপনারা গিয়ে তদন্ত করুন যে সরকারি খাতায় সাধারণ মানুষের যে ইন্দিরাবাসের টাকা ঢুকছে, লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকছে, যুবশ্রীর টাকা ঢুকছে, কন্যাশ্রীর টাকা ঢুকছে, এত রাস্তা উন্নয়ন যে কন্ট্রাক্টর কাজ করছে, এত যে টাকা ব্যাংকে ঢুকছে, উনি তো আর ডাইরেক্ট সরাসরি টাকা দেননি, অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংকে টাকা দিচ্ছেন। যদি এগুলো ভুয়ো, তাহলে উনাকে ধরে তাহলে অ্যারেস্ট করেননি কেন? যদি এটা ভুয়ো তাহলে উনাকে অ্যারেস্ট করেননি উনি কেন? তো এই রাস্তা দিয়ে পেরোন বোধ নাকি? হ্যাঁ এই রাস্তা দিয়ে যখন পেরোন, তাহলে আপনারা ওনাকে প্রতিরোধ গড়ে তুলছেন নাকি গড়ে তুলবেন নাকি? হ্যাঁ, অবশ্যই গড়ে তুলবো, মানে গণতান্ত্রিক ভাবে করবেন? গণতান্ত্রিক ভাবে করবো। কি প্রশ্ন করবেন অবরোধ করে? অবরোধ করে এই প্রশ্ন করব, উনি বলছেন যে পশ্চিম বাংলায় যে মুসলিম যে আছে ভোটার, ওনারা পাকিস্তানি, বাংলাদেশি, রোহিঙ্গা। তো আপনার যে সরকার বর্তমান আছে, কেন্দ্রে যে সরকার আছে নরেন্দ্র মোদী, উনার শ্রদ্ধা করি আমি, কিন্তু উনারা যে বলছে আপনার সরকার যে হয়েছে, তো এই যে রোহিঙ্গা মুসলমানের ভোটার নিয়ে তো সরকারটা হয়েছে, তো এখন রোহিঙ্গা পাকিস্তানি যেটা আমাদের রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বলছে, কিসের জন্য বলছে? তখন বললো না কেন? ভোটের আগে যে সরকার হওয়ার যে তোমার বিজেপি যে সরকার হলো, তখন বললো না কেন যে এটা পাকিস্তানি রোহিঙ্গা মুসলমান? সেই পাকিস্তানি রোহিঙ্গা মুসলমানের ভোটার নিয়ে প্রধানমন্ত্রী কেন্দ্রে সরকারের ক্ষমতায় এলো। আতাউরদা, সেটা হচ্ছে যে যখন এই কাঁথি থেকে তিনি যখন কলকাতায় যাবেন গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে, নিশ্চয়ই পথ অবরোধ করতেই পারেন। হ্যাঁ, তার- অবশ্যই করতে পারে। শেষ করিনি, সেই পথ অবরোধে এলওপি কে জিজ্ঞাসা করবেন যে রোহিঙ্গাদের, মুসলিমদের ভোটে 24-এ নির্বাচন হ্যাঁ, অবশ্যই জিতেছেন, জিজ্ঞেস করবো। এবং হচ্ছে যে ভূত প্রকল্প, ভুয়ো প্রকল্পের কথা বলছেন, হ্যাঁ। তার প্রশ্ন উত্তর চাইবেন? অবশ্যই চালবো। উনি যে শুভেন্দু অধিকারী বলছেন যে সব ভুয়ো প্রকল্প, তো ভুয়ো প্রকল্প তো সাধারণ মানুষের অ্যাকাউন্টে টাকা দুই চালান, উনাকে অ্যারেস্ট করেননি কেন? উনাকে অ্যারেস্টটা করেননি কেন? যদি আপনার দলে ছিলেন এক সময়, হ্যাঁ এক সময় আপনার দলে ছিলেন। হ্যাঁ, দলে ছিল, সে বাঁচার জন্য এখন গিয়েছে সেখানে, বাঁচার জন্য সেখানে গিয়েছে। মানে গণতান্ত্রিক ভাবে আবার জোরে হবে কোনো চাপ নেই খোকনদা, এটা নিয়ম। হ্যাঁ বলুন। বলছি উনি বাঁচার জন্য বিজেপিতে গিয়েছেন, উনি জানেন আমিও সারদানাতে অ্যারেস্ট হয়ে যাব, সেই জন্য সে বিজেপিতে গিয়েছে। বেশ বেশ, আতাউরদা, এবার আপনাদের প্রশ্নে আসি। সেটা যে এলাকার উন্নয়নের ক্ষেত্রে এখানকার যিনি বিধায়িকা আছেন, তার তো বয়স হয়েছে, অবশ্যই। এবং কাকে প্রার্থী হিসেবে চাইছেন? যদি দল ঠিক করবে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবে, কাকে প্রার্থী হিসেবে চাইছেন? শুনুন, প্রার্থী হিসাবে আমার এখন বয়স মানে 34+। তো আমার জ্ঞান থেকে যে আমি ভোট দিয়েছি, তো এত এমএলএ আসছে গেছে দেখছি, কিন্তু আমার এখন দেখছি বর্তমান যে আমাদের ক্যান্ডিডেট যে ফিরোজা বিবি যে ছিল, শহীদ মাতা, উনি কাজকর্ম খুব ভালো করছেন, এবং তিনি একটু বয়স হয়ে গেছে, তো সেই জন্য তার সুপুত্র জহিরুল ইসলাম পরিচালনা করছেন। জাতপাত ধর্ম নির্বিশেষে যে কোনো মানুষ যে কোনো বিপদে ডাকলে বা কোনো সমস্যায় ডাকলে বা কোনো পাওয়া যায়। পাওয়া যায়। অসুখ বিসুখ, কোথাও হসপিটালে মানুষের ব্লাড নেই, ফোন করলে তিনি কলকাতা থেকে বা কোনো জেনারেল মেডিকেল থেকে, যার যেখানে channel বেশ আছে। বেশ বেশ, খোকনদা, আমি একইভাবে আতাউর রহমানের প্রশ্নেই আসি। যেহেতু ফিরোজা বিবির বয়স হয়েছে, স্বাভাবিক, বয়স তো হতেই হবে মানুষের, এটা প্রকৃতির নিয়ম। হ্যাঁ, কারো বয়স থেমে থাকে না, তাহলে তো সবাই চিরঞ্জীব হয়ে যাবে। তো প্রার্থী হিসাবে কাকে চাইছেন? কারণ যাকে পাওয়া যাবে তাকে সবসময় পাওয়া যাবে, যেটা উনি বলছে, আতাউর ভাই বলছিলেন, যেটা কাকে উন্নয়ন যে করে তাকে সকলেই চাই। মানে উন্নয়নই হচ্ছে শেষ কথা, উন্নয়ন হচ্ছে উন্নয়ন উন্নয়নই মূল মন্ত্র। এই যে সামগ্রিকভাবে যে প্রশ্ন, যে বন্যা, জল, উন্নয়ন যে করে মানুষের পাশে যে আসে, মানুষকে যে সুখ দুঃখের সঙ্গী দেয়, তাকেই আমরা চাই। পেঞ্জেদি, নারীদের অধিকারের প্রশ্নে সারা বাংলা যখন কেঁপে উঠছে, অভয়ের ঘটনা আমরা দেখেছি। আমরা চাই না কোনো অভয় হোক। এই অঞ্চল, গোবিন্দনগর অঞ্চলে নারীরা কতটা সুরক্ষিত? নারী এখানে প্রায় সুরক্ষিত। দিদি আছে, তাই জন্য আমরা সুরক্ষিত আছি। দিদি না থাকলে হয়তো আমরাও সুরক্ষিত না থাকতাম। মানে কেন বলছেন? বলছি, অন্যান্য জায়গায় আমরা দেখছি যে নারীগুলো মানে ভিন রাজ্যগুলোতে, ভিন রাজ্যগুলো দেখছি আমরা যে রাস্তা বেরোতে গেলে প্রথমে অনেকবার ভাবতে হয়, আর এখানে পশ্চিমবাংলাতে আমাদেরকে ভাবতে হয়নি। আমরা জানি দিদি আছে,
নিশ্চিন্তে আছি, আমরা সুখ শান্তিতে আছি। এইটাই আমাদের দিদির কাছে মানে খুবই মানে আশা। আর দিদি যতদিন থাকবে মানে পশ্চিমবাঙ্গালকে অশান্তি হতে দেবে না। পথশ্রীর কি অবস্থা এখানে রাস্তার? রাস্তাঘাটের অবস্থা ভালো। আগে কি বোধহয় গরুর গাড়ি যখন চলতো হুম। তখন তো বোধহয় হাঁটু অব্দি কাদা ছিল, হ্যাঁ। এখন ঠিক হয়েছে? এখন অনেকটাই ঠিক হয়েছে, কিছু কিছু জায়গায় আছে এখনো, কিছু ভিতরে ভিতরে রাস্তাগুলো কিছু রয়ে গেছে। এগুলো হবে? এগুলো হবে, 100% হবে, আস্তে আস্তে হবে, ধাপে ধাপে। সুগন্ধা, হ্যাঁ, এখন বাড়ি মানে প্রত্যেক পাকা বাড়ি হয়ে গেছে, বাড়ি বাড়ি ফার্নিচার আপ চাই। ফার্নিচার চাপ, ফার্নিচার আপ চাই, ফার্নিচার আপ চাই। বেশ, বলছি রে রেজ্জাক সাহেব, ফার্নিচার হাব তো পেতেই হবে, তার জন্য লড়াই চলবে, মানে গণতান্ত্রিকভাবে লড়াই চলবে। আর যিনি বিধায়িকা জিতে আসবেন, যেই জিতুক, যে ফার্নিচার হাবটা মানে হয়ে গেলে অগ্রগতি, উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। এখানে পার ক্যাপিটা ইনকাম বাড়বে, ছেলেমেয়েরা কাজ পাবে। এটা কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই 100% গুরুত্বপূর্ণ। মানে হাব হলে আমাদের এখানে মানে ডেভেলপমেন্ট হবে, ছেলেরা কাজ পাবে, হ্যাঁ, সাথে যারা ব্যবসা করছেন তাদের ডেভেলপমেন্ট হবে, ইকোনমিক্স ভাবে, সমস্ত দিক থেকে এটা প্লাসিক। মানে রেজ্জাক সাহেব, আমি আতাউর ভাইকে যখন জিজ্ঞেস করছিলাম যে এখানে যখন এলওপি পেরোবে তখন তো নানান প্রশ্ন উনি বলছেন যে গণতান্ত্রিকভাবে ভুয়ো প্রজেক্টের কথা, ভুয়ো প্রকল্পের কথা প্রতিবাদ করবে, রোহিঙ্গা, মুসলিম এসব। যদি সরকার ক্ষমতায় ফিরে আসে, যদি না করে এখানে ফার্নিচার হাব, রেজ্জাক সাহেবের মতো বর্ষিয়ান মানুষ পথ অবরোধ করে দেবে, গণতান্ত্রিকভাবে করতেই হবে ফার্নিচার হাব এরকম। তখন সরকার যদি আপনাদের থাকে, সেই সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে, রাস্তা অবরোধ হবে। রাস্তা অধিকারের প্রশ্ন। রাস্তা অবরোধ অবশ্যই আমরা গণতান্ত্রিক অধিকার আমার আছে, করতে পারি, কিন্তু আমরা সরকারের এগনেস্টে নিশ্চয়ই নয়। সরকারকে বুঝিয়ে, সরকারের কাছে আবেদন করে, লিখিত অ্যাপ্লিকেশন দিয়ে, যাতে উনি আমাদের কথা শোনেন এবং রাখেন, যেটা করলে হয় সেটাই আমাদেরকে করতে হবে। মানে আমি কিন্তু পথ অবরোধের পক্ষে নই, কিন্তু পথ অবরোধের বিরুদ্ধে আমি, কারণ গণতান্ত্রিকভাবে পথ অবরোধ বলতে পারি না। পথ অবরোধ আমরা করতেই পারি, গণতান্ত্রিক আমাদের অধিকার আছে পথ অবরোধ করার। পথ অবরোধ আমাদের সরকারের বিরুদ্ধেও আমরা করতে পারি, কিন্তু যেভাবে প্রথমে চাইবো, শান্তি প্রথমে प्यार से, प्यार की बतासा से, और बतासा से पानी नहीं मिलेगा तब आग उगल के आएंगे, है कि ना? শান্তিপূর্ণ ভাবে প্রথমে করতে হবে, হ্যাঁ, যাতে বিশৃঙ্খলা না সৃষ্টি হয়, সরকারের বিপক্ষে টোটাল ব্যাপারটা না চলে যায়। শান্তিপূর্ণভাবে প্রথমে করতে হবে, তারপরে পদক্ষেপ আস্তে আস্তে করে যেগুলো করার সেগুলো করতে হবে। আপনার শেখ সিরাজুল সাহেব, ফার্নিচার গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এই ফার্নিচার হাবের বহু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে, সবার পরিবার তার সঙ্গে জুড়ে আছে। ধরুন একটা কারখানা যদি 50 জন কাজ করে, 50 জনের প্রত্যেকের পরিবারে 5 জন, 10 জন, 4 জন করে ক্যান্ডিডেট আছে, তাহলে সবাই এর সঙ্গে জড়িত আছে। এবং আমাদের পাঁশকুড়া মার্কেটে যে আদার্স যেগুলো ব্যবসায়ী আছে, ওনারাও কিন্তু ফার্নিচার মার্কেটের উপর ডিপেন্ডেড, কারণ ফার্নিচার থেকে যদি কিছু উপার্জন করে তখন এরা আবার গিয়ে সেখানে মার্কেটিং করে এবং রাজ্যের অর্থনীতি তৈরি হবে, একেবারে রাজ্যের অর্থনৈতিক তৈরি হবে। তো এই ফার্নিচার মার্কেটের উপরে কিন্তু এখানে আরো আদার্স ব্যবসায়ীগুলো জড়িয়ে আছে। মেন ইন্ডাস্ট্রি যদি ফার্নিচার হয়, তার অ্যাংজিলারি কিছু ইউনিট গড়ে উঠবে, তাই তো? অবশ্যই অবশ্যই। বেশ, আতাউর ভাই, ফার্নিচার হাব পেতেই হবে। ফার্নিচার হাব পাওয়ার এই জন্য দরকার, দেখুন আজকে এখানে হাজার হাজার মানুষ কাজ করছে। আমাদের এই এরিয়াতে মিনিমাম 100 থেকে 150 কারখানা আছে, বা আদার্স আশেপাশে গ্রামগঞ্জে আছে। তো ঘটনা হয়েছে এখানে মানুষকে বিদেশ যেতে হয়নি, যে গ্রামের মানুষ মায়ের ছেলে মায়ের বড় কাছে- বিষয় কিন্তু, যে বিদেশ যেতে হয়নি, ভিন রাজ্যে যেতে হয়নি। বিদেশ যেতে হয়নি, এটা মায়ের ছেলে মায়ের কাছে আছে। আজকে ধরুন কারো 4টা ছেলে আছে, তার 3টে ছেলে বিদেশে কাজ করছে, কারো একটা ছেলে আছে, বা কারো একটা ফার্নিচার হাব হবে, তাই তো? হবে, হাব হবে। তো মায়ের ছেলে মায়ের কাছে আছে, কারো একটা ছেলে আছে, কারণ কর্মসংস্থান করে খাচ্ছে। এখানে যে ফার্নিচার দোকান আছে, কোনো জাতপাত নেই, জাতপাত নর্ম নির্বিশেষে সরকারের কাছে দাবি রাখছেন তো এবার? হ্যাঁ, যাতে হাব হয়, এটা সরকারের কাছে দাবি। কোকন্দা, এটা সরকারের কাছে দাবি রাখছি। আমি এক জায়গায় সৌদি আরবে কাজ করছি 10 বছর। বেঞ্জিদি, দরকার। দরকার। আচ্ছা, মোটামুটি ফার্নিচার হাব দরকার, সত্যি দরকার। যখন পাঁশকুড়া পশ্চিমে এসছি বিধানসভা কভারেজ করতে, এইখানকার ফার্নিচার কিন্তু বর্ধমানে যায়, কাটোয়াতে যায়, মঙ্গলকোটে যায়, সারা বাংলায় যায়, আমরা জানি এটা। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু সরকারে ক্ষমতায় আসার পরে
নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন, যেই ক্ষমতা আসুক। আমি তো বলতে পারি না কে আসবে, কারণ আমি তো জ্যোতিষী নই বা আমি পলিটিক্যাল অ্যাস্ট্রোলজার নই, আমি সাংবাদিক। আমার কাজ পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলা। বেনজির বিবি এবং যে জেলা পরিষদ সদস্যা, আপনাকে স্বাগত অভিনন্দন। খোকন মিয়া, আপনাকে স্বাগত অভিনন্দন। আতাউর রহমান সাহেব, আপনাকে স্বাগত অভিনন্দন। শেখ সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত অভিনন্দন। শেখ রেজ্জাক আলী সাহেব, আপনাকে স্বাগত অভিনন্দন। সঙ্গে থাকবেন, আমাদেরকে কেউ গালবন্ধ করবেন না। আমরা উন্নয়নের পক্ষে, দুর্নীতি বিরুদ্ধে। আমরাও চাই, দ্য কোয়েরি চাই, ফার্নিচার আপ কবে হবে এর উত্তর সরকারকে দিতে হবে। আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ, সমীর দফাদার, গোবিন্দনগর, পাঁশকুড়া পশ্চিম, পূর্ব মেদিনীপুর। নমস্কার।